হচ্ছে অভিজ্ঞাপন। সন্তানের বয়স 5 বছর ও 15 বছর পূর্ণ হলে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সময় মতো আপডেট না করলে আধার ইনএক্টিভ হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীকালে শিশুদের স্কুলে বা কলেজে ভর্তি ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সকল অভিভাবকদের অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট করানোর অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রচারিত। নমস্কার, শুভ সকাল। বৃষ্টি ভেজা সকাল, একরাশ শুভেচ্ছা সহ আমরা হাজির আজকের অভিজ্ঞাপনের পর্বে। আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে গোটা উপস্থাপনায় আজকের অভিজ্ঞাপনে থাকছি, আর আমার সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। বন্ধুরা, আজ আমরা এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবসকে সামনে রেখে একত্রিত হয়েছি। বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস। প্রতি বছর 28 এপ্রিল এই দিনটি সারা বিশ্বে পালিত হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে আমরা সবাই কোনো না কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত। কেউ শিক্ষক, কেউ শিল্পী, কেউ চিকিৎসক, কেউ শ্রমিক। কাজের ধরন আলাদা হলেও একটি বিষয় আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, আর তা হল নিরাপত্তা এবং স্বাস্থ্য। কারণ একটি নিরাপদ কর্মপরিবেশ ছাড়া কোনো কাজই সত্যিকারের সফল হতে পারে না। একটু ভেবে দেখুন, প্রতিদিন আমরা কাজ করতে যাই, কিন্তু কতটা সচেতন থাকি নিজের নিরাপত্তা নিয়ে? আমরা কি সবসময় সুরক্ষা নিয়ম মেনে চলি? আমরা কি নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে যথেষ্ট গুরুত্ব দিই? বাস্তবতা হলো, ব্যস্ততার চাপে আমরা অনেক সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবহেলা করি। বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য কর্মক্ষেত্রে ছোট বড় দুর্ঘটনা ঘটে। কখনো তা অসতর্কতার কারণে, কখনো বা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে। একটি ছোট ভুল, যেমন একটি ভেজা মেঝেতে সতর্কতা না মানা, সঠিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা বা যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা না করা, এগুলোই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দিবসটি আমাদের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কর্মীর জীবন অমূল্য। একটি দুর্ঘটনা শুধু একজন ব্যক্তিকেই নয়, তার পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রকেও গভীরভাবে প্রভাবিত করে। নিরাপত্তা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, এটি একটি মানসিকতা। এটি এমন একটি অভ্যেস যা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত। যেমন সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা, সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, স্বাস্থ্য মানে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তির শিকার হই। দীর্ঘক্ষণ কাজ, নির্দিষ্ট সময়ে বিশ্রামের অভাব এবং অতিরিক্ত দায়িত্ব আমাদের মানসিক ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। তাই কর্মক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, কাজের মধ্যে বিরতি নেওয়া, নিজের জন্য কিছু সময় বের করা,
এসবই আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। মনে রাখতে হবে, নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। প্রত্যেক কর্মীরই একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজের জায়গা থেকে একটু সচেতন হই, তবে বড় বড় দুর্ঘটনাও এড়ানো সম্ভব। একটি ছোট উদ্যোগ, একটি সতর্ক দৃষ্টি, একটি সচেতন সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে। শেষে একটি কথা বলেই শেষ করতে চাই, নিরাপত্তা কোনো খরচ নয়, এটি একটি বিনিয়োগ। আজ আমরা যে সচেতনতা করে তুলব, তা আগামী দিনের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে। এবারে যাব এর পরের পর্বে। আজকের দিনের বিশেষ গুরুত্ব যে ছিল, সেই গুরুত্ব নিয়ে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। এবারে সেই বহু আকাঙ্ক্ষিত পর্ব, অর্থাৎ লিখছি তোমায় পর্ব। প্রথমেই জানিয়ে দিচ্ছি মে মাসের চিঠি লেখার যে বিষয়গুলো। প্রথম বিষয়, পিতানুবোধি, অর্থাৎ তুমি আমাদের জ্ঞানদাতা। হতে পারেন তিনি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ, অথবা আপনার জীবনের এমন কেউ যিনি আপনাকে সত্যিকার অর্থে পথ দেখিয়েছেন। আর দ্বিতীয় বিষয়, যদি এমন হতো, আপনি কি বদলাতে চাইতেন? কোনো অসম্ভবকে সম্ভব করতে চাইতেন? এই দুটো বিষয়ের যে কোনো একটিতে চিঠি লিখুন। শব্দ সংখ্যা 200 থেকে 250। আপনার লেখা চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে অথবা ইমেইলে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। অভিজ্ঞাপন অনুষ্ঠানের মে মাসের দুটো বিষয় হল পিতানুবোধি এবং যদি এমন হতো। লিখছি তোমায় পর্বের প্রথম চিঠিটি লিখেছেন বন্ধু অদিতি দে চ্যাটার্জি, সহকারী শিক্ষিকা, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায় টুকরো স্মৃতি, বন্ধু আপনজন। স্মৃতির কথা ভাবলে বড়ই আনমনা হয় মন। যুগের প্রবাহের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারায় এসেছে পরিবর্তন এবং পরিবর্তিত হয়েছে বৈশাখী স্মৃতির চালচিত্র। একটা সময়ে নতুন বছরের 1 তারিখে দোকানে দোকানে হালখাতা, পুজোর আয়োজন, সন্ধ্যাবেলায় বিক্রেতারা নিমন্ত্রিত ক্রেতাদের হাতে তুলে দিতেন বাংলা ক্যালেন্ডার, মিষ্টির বাক্স। সেকালে আমাদের পাড়ার গুটি কতক বিত্তশালী পরিবার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ায় বাজারের সবকটি নামি দামি দোকান থেকে নিমন্ত্রণ পত্র পেতেন। তখন মনে হতো তাঁরা কতই না সৌভাগ্যবান। আমরাও আমন্ত্রণ পেতাম, কিন্তু মাত্র 1টি বা 2টি দোকান থেকে। পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি পরতাম, মা পুজো দিতে যেতেন মন্দিরে, বাড়িতে নিরামিষ পদ রান্না করতেন। সময় বদলেছে। অনলাইনের সৌজন্যে এবং কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করার সময় এবং সদিচ্ছা দুটোই কমে গেছে। এখন মনে পড়ে যায় একটা সময়,
পয়লা বৈশাখের দিনটিতে দোকানে দোকানে ঘুরতে কতই না ইচ্ছে করত, কিন্তু এখন অনেক নিমন্ত্রণ পেয়েও ভিড় ঠেলে নিমন্ত্রণ রক্ষা করাটা আমার কাছে যেন এক প্রকার বিড়ম্বনা। বরং বাড়িতে বসে মুঠোফোনে সকলের কুশল সংবাদ নিতে বেশ ভালো লাগে। ইচ্ছে বদলেছে যাপনের বৃত্তান্ত, বদলেছে আন্তরিকতা প্রদর্শনের রীতিনীতি, তবু ফেলে আসা দিনগুলির স্মৃতি বারবার মনের দুয়ারে করা নাড়ে। জীবনের মাঝ বেলায় এসে নিজের অজান্তেই বলে উঠি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক, যাক যাক যাক। শুভেচ্ছান্তে অদিতি দে চ্যাটার্জি, সহকারী শিক্ষিকা, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে যে চিঠিটি পড়ব সেই চিঠিখানি লিখে পাঠিয়েছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। প্রিয় অভিজ্ঞাপন, আসলে সম্পর্ক একটি ছোট্ট চারা গাছের মতো, তাকে অতি যত্নে আগলে রাখতে হয়। ছোট্ট গাছটিকে বড় করে তুলতে যেমন উপযুক্ত মাটি, জল, সূর্যালোক প্রয়োজন, ঠিক তেমনি সম্পর্ক ধরে রাখতে প্রয়োজন আবেগ, ভালোবাসা, বিশ্বাস, যত্ন। শুধুমাত্র পারিবারিক বন্ধন নয়, দুটি মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন কারণে। স্কুল, কলেজে, কর্মক্ষেত্রে, এমনকি একই পথ চলার পথিক বন্ধুর সাথেও কখনো কখনো গড়ে ওঠে মিষ্টি মধুর সম্পর্ক। কিন্তু সম্পর্ক গড়ে ওঠা আর সম্পর্ক বাঁচিয়ে রাখা এক বিষয় নয়। একটা সুস্থ সম্পর্ক বাঁচিয়ে রাখতে প্রয়োজন দু তরফের মানিয়ে নেওয়ার ক্ষমতা, প্রয়োজন অনেকটা ত্যাগ এবং ধৈর্য। বর্তমান সমাজে আমরা হারাচ্ছি মূল্যবোধ, সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, এ সমস্ত ছোট্ট শব্দের গভীর অনুভূতি হারিয়ে যাচ্ছে। তার ফলে প্রত্যেক সম্পর্ক সংকটে পড়ে সৃষ্টি হচ্ছে জটিল পরিস্থিতি। যে সম্পর্কে নারীর টান, ভালোবাসা, স্নেহ, মমতার বন্ধনে বেঁধে বেঁধে থাকার কথা, সেখানেও সংকট। তাই অভিধানে নতুন শব্দ, বৃদ্ধাশ্রম। একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। 1 ফুট জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই, সংসারের অন্দরমহলে শাশুড়ি বৌমা লড়াই, পতিপত্নীর লড়াইয়ের বলি ছোট্ট শিশু। আর এভাবেই সংসারের গণ্ডি ছাড়িয়ে সমাজে ছড়িয়ে পড়েছে সম্পর্কের জটিলতা। মানুষ আজ নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পায়। ক্ষুদ্র স্বার্থ থেকে বের হয়ে আমাদের গড়ে নিতে হবে আবার সুস্থ, সুন্দর, সহজ সম্পর্ক। তবেই না শিশু বড় হয়ে ডাক দেবে, আয় বেঁধে বেঁধে থাকি। তবেই না গড়ে উঠবে সুস্থ সমাজ। এটি কেকা চৌধুরী, হরিপাল, হুগলি।
এরপরে চিঠিটি লিখেছেন বন্ধু, লিখছেন রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বরানগর, উত্তর 24 পরগনা থেকে। সম্পর্ক নিয়ে বন্ধুর চিঠি। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সম্পর্ক কবিতাটা পড়তে পড়তে কখন যেন সম্পর্ক সংকটের ভাবনায় মন চলে গেল চেতনার অতল সাগরে। সত্যি কি সম্পর্কগুলো এভাবে বিক্রি হয়ে যাচ্ছে? ঘুম ধরে যাচ্ছে পারিবারিক বা সামাজিক সম্পর্কগুলোয়? মন প্রাণে কথাগুলো অস্বীকার চেষ্টা করলেও পারছি কই? চারিদিকেই তো সম্পর্ক নষ্ট হতে দেখছি অহরহ। সন্তান বৃদ্ধ অসহায় বাবা মাকে রাস্তায় ফেলে যাচ্ছে, বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুন করছে। এমনকি ছোট শিশুরাও কত হিংস্র হয়ে উঠেছে। ভাবতে গেলে শিউরে উঠতে হয়, চোখে জল আসে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু কেন কেন এই সম্পর্কের অবক্ষয়? হঠাৎ ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। দাদু মহাভারত পড়তে পড়তে বলতেন, দিদি ভাই, যা নেই মহাভারতে তা নেই ভারতে। সত্যি তো, মহাভারতে সম্পর্কের অবক্ষয় আছে। সেখানে ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই আছে, নারীর লাঞ্ছনা আছে, মায়ের সন্তান ত্যাগ আছে, মিথ্যাচার। কিন্তু সেখানে বন্ধুত্বের সম্পর্ক বড়ই খাঁটি। তা সে কৃষ্ণের সঙ্গে অর্জুন বা দ্রৌপদীরই হোক, বা কর্ণের সঙ্গে দুর্যোধনের। কিন্তু এখন তো বন্ধুত্বের সম্পর্কেও ফাঁকি, চরম বিশ্বাসঘাতকতা। বন্ধুত্বও বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে। তাহলে এখন কি হবে? কি উপায় আমরা এই সম্পর্কের সংকটের থেকে মুক্তি পাব? সম্পর্কের সংকট কাটতে পারে যদি আমাদের মানবিক মূল্যবোধগুলো আবার জাগ্রত হয়। সম্পর্কের সংকট কাটবে তখনই যখন পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাস ফিরে আসবে। আর সেটা সম্ভব তখনই যখন মানুষ মোবাইলে ডুবে না থেকে প্রিয়জনের সঙ্গে দিনে বেশ খানিকটা সময় কাটাবে, সামনাসামনি কথা বলবে। তাছাড়া নিজেদের মূর্খতায় আমরা শিশুদের মনে যে স্বার্থপরতার বীজ বপন করি তা সচেতনভাবে বন্ধ করতে হবে। বাবা মার আচরণ দেখেই শিশুরা শেখে, সেটা মনে রাখতে হবে। পরিশেষে বলবো, সম্পর্ক শুধু বানালেই চলে না, ধৈর্য আর সহিষ্ণুতা দিয়ে সযত্নে তাকে লালন করতে হয়। সম্পর্কের সংকট থেকে বাঁচতে এটা আমাদের করতেই হবে। নববর্ষের শুভেচ্ছা রইল। রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বরানগর, উত্তর 24 পরগনা। আজকে শেষ চিঠি লিখে পাঠিয়েছেন শামসুজ জামান, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। ব্যক্তিগত একটা প্রসঙ্গের কথা বলি। আমার এক মাসি ছিল, কিছুটা দূর সম্পর্কীয় হলেও তার আতিথেয়তায় আমরা ছোট থেকেই একেবারে মুগ্ধ, আপ্লুত হয়ে যেতাম। সে বাড়িতে গেলে তিনি খুশিতে একেবারে প্রাণচঞ্চল হয়ে কত রকমের খাদ্যবস্তু যে জোগাড় করতেন, আর আমরাও সেই কারণেই সেখানে যেতেও খুব ভালোবাসতাম। আজ সে মাসি নেই, তাই আমরা হাহাকার করে একেবারে যেন মরে যাই। এই দৃষ্টান্ত কেবল আমার ক্ষেত্রেই নয়, নিশ্চয়ই অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়, খুব সাধারণভাবেই বলা যায় বর্তমান বিশ্বে সম্পর্ক সংকট খুবই অপ্রীতিকর অবস্থায় পৌঁছেছে। অনেক আগে শিক্ষা ব্যবস্থার সূচনা
পর্বেই ছোট ছোট শিশুদের নীতিশিক্ষার পাঠদান করা হতো। নিশ্চয়ই সেই নীতিশিক্ষার একটা মূল্য ছিল। সেই কারণেই হোক অথবা দিনকালের পরিবর্তনেই হোক, আজকের দিনে মানবিকতা বিভিন্ন কারণে উধাও হয়ে গেছে। আজ পারিবারিক প্রীতির বন্ধন ভেঙে চুরে খান খান। ঠাকুরমা, ঠাকুরদা, ওনারা তো দূরের কথা, পিতা মাতা পুত্র কন্যার মধ্যে যে পারিবারিক মিষ্টি সম্পর্ক ছিল তা আজ অন্তর্হিত হয়ে গেছে। ফ্ল্যাট কালচারের সীমাবদ্ধতায় পরিসরের অভাবের কারণেই শুধু নয়, হাম দো হামারা দো থেকে ক্রমশ হাম দো হামারা এক ভাবনা সংক্রমিত হতে হতে এক অদ্ভুত অমানবিক দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে। নিজের সন্তানকে পালন করার উচ্চাকাঙ্ক্ষায় আমরা এখন বাইরের মানুষকে ঘরে ঠাঁই দিতে অনভ্যস্ত হয়ে পড়েছি। সন্তানকে সহবতের শিক্ষা আমরা দিতে জানি না, তাই সেই শিক্ষা বুমেরাং হয়ে ফেরত আসে। স্বদেশে অথবা বিদেশে উচ্চ উপার্জন করেও স্বার্থপরতায় অন্ধ মোহে সেই সন্তান নিজের আত্মীয় বান্ধবকেও আজ নিজের ঘরে ঠাঁই দিতে অপারগ। আর এ কারণেই আমরা বয়োবৃদ্ধদের নিজেকে আত্মীয় বান্ধবহীন হয়ে বৃদ্ধাবাসের নির্জনতায় সঁপে দিতে হয়। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সম্পর্ক সংকটজনিত এই দুরাবস্থা সত্যি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা মানসিকতা না পাল্টালে এ থেকে মুক্তি তো নেই কিছুতেই। ধন্যবাদ আনতে শামসুজ্জামান, সেতারা, গ্রাম টোলা, দক্ষিণ পাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস? ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস? পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস? লিখছি তোমায় পর্ব এখানেই শেষ করলাম। এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, LIC ফিনান্স, শূন্য পদ 180টি। শিক্ষাগত যোগ্যতা BA, BCom, BSc, BE, BTech, BBA ইত্যাদি, গ্র্যাজুয়েট পাস, বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 এপ্রিল। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা জুনে। আগরতলা সহ সারা দেশে শতাধিক কেন্দ্রে, তবে পরীক্ষার কেন্দ্র ও নির্দিষ্ট তারিখ এদের ওয়েবসাইটে জানানো হবে। আরও একটি কাজের খবর, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি BSNL, শূন্য পদ 120টি। শিক্ষাগত যোগ্যতা BE, BTech পাস হতে হবে। বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ পুনরায় বলছি 30 এপ্রিল। আর এই 30 এপ্রিল সেটা সময়সীমা বাড়িয়ে হয়েছে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে, তবে বিস্তারিত কল লেটারে জানতে পারবেন। এই ছিল আজকের কিছু কাজের খবর, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী
9 থেকে 11 মে 2026 পর্যন্ত নরসিংগড় পঞ্চায়েত মাঠে একটি আন্তঃরাজ্য ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে আয়োজক দল ত্রিপুরার পাশাপাশি অংশ নেবে আসাম ব্লাইন্ড ক্রিকেট দল। 9 থেকে 11 মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট 3টি 120 রানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আজকের তথ্য। ঘড়ির কাঁটা বলছে আজকের বিজ্ঞাপন একেবারে শেষের দিকে। যেতে যেতে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং 23.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 44%। বৃষ্টিপাতের পরিমাণ আজ ভোর 5টা পর্যন্ত 3.4 মিলিমিটার এবং সতর্কতা হিসেবে বলা হয়েছে খোয়াই ও ঊনকোটি জেলায় ঝড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং ত্রিপুরার প্রায় সবকটি জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে আজকে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী, আমার সঙ্গে ছিল আমি অম্বালিকা ভট্টাচার্য।